पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। গুরু মহারাজ উনি তখন নাম ছিল ওনার রবীন দাস। উনি এসেছিলেন রায়নাতে ইলেকট্রিকের কাজ করার উদ্দেশ্যে, মানে ইলেকট্রিক লাইন গ্রামগঞ্জে ঢোকাবার জন্যে এক কোম্পানির আন্ডারে উনি কাজ করতে এসেছিলেন। এটা হচ্ছে ইংরাজি ৭৫ সালে, ১৯৭৫ সালে নভেম্বর মাস এসেছেন। আজকে আগামীকাল আমি জানতে পারলাম যে একজন ইলেকট্রিকের ক্যাম্পে একজন ভদ্রলোক এসছে। ওই ভদ্রলোকের সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেবে মিহির মহারাজ। মিহির মহারাজের সঙ্গে আগের দিন রাত্রে আলাপ হয়ে গেছে, যেদিন উনি এসেছেন রায়নাতে। তা ও বললো, জগাদাক ইলেকট্রিকের কাজ করার জন্য একটা ভদ্রলোক এসছে ক্যাম্পে, দারুণ ভদ্রলোক, মানে বিরাট জ্ঞান, এই তো সব বললো, তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমি কখন করাবি? বললে আমি কলেজ যাব, কলেজ থেকে ফিরে এসে তোমাকে নিয়ে যাবো আলাপ করাবার জন্যে। আমরা আচ্ছা ঠিক আছে নিয়ে যাস করে। এবারে তখন মিহির মহারাজ কলেজ গেছে পরের দিন, কিন্তু আমি ১২টার সময় বাড়িতে এসেছি। আমার বাজারে কামারশালা আছে, সেই কামারশালা থেকে বাড়ি এসেছি ১২টার সময়। আসার পর আমার মাকে বলছি, মা আজকে আমি পুকুরে চান করবো। মা তখন বলছে, হ্যাঁ বাবা, তুই তো এখন শীত পড়ে গেছে, তুই তো পুকুরে চান করিস না, পুকুরে চান করবি তোকে তো ঠান্ডা লেগে যাবে, তা যাস না পুকুরে চান করতে, এটা মা বললো। তখন আমি বললাম যে আমি কিন্তু পুকুরে চান করবোই আজ। করে আমি তেলটা মেখে একটা গামছা দিয়ে পুকুরে চান করতে গেলাম। যে পুকুরটা চান করতে গেছি সেই পুকুরটার নাম হচ্ছে গোসাই পুকুর। সেই পুকুরটার পূর্ব পাড়ে একটা ঘাট, দক্ষিণ পাড়ে একটা ঘাট, পশ্চিম পাড়ে দুটো ঘাট। পশ্চিম পাড়ে যে দুটো ঘাট, সেই ঘাটের একটা ঘাট আমরা চান করি, মানে আমরা পুরুষরা। আর আরেকটা ঘাট যে আছে পশ্চিম পাড়ে, তাতে চান করে মেয়েরা। মেয়েদের ঘাটে মানে পুরুষদেরকে নামতে দিই না আমরা, আমাদের পাড়ার দিকে যে ঘাট। এইবারে গুরু মহারাজ চান করতে এসছেন দক্ষিণ পাড়ের যে ঘাট, ওই ঘাটের মাথায় গুরুজি দাঁড়িয়ে একটা দাঁতন কাঠি নিয়ে দাঁতন করছেন। দাঁতন কাঠিটা হচ্ছে ভ্যারেন্ডা গাছের ডাল নিয়ে গুরুজি দাঁতন করছেন। আর আমি আমার ঘাটের মাথায় দাঁড়িয়ে গুরুজিকে লক্ষ্য করছি, একটা নতুন লোক, অপূর্ব সুন্দর, এই লোকটা কোথা থেকে এলো, কে? আমার সঙ্গে তো পরিচয় হয়নি। মিহির মহারাজ তো সে বিকালে আমাকে কলেজ থেকে এসে পরিচয় করাবে, কিন্তু আমার সঙ্গে যে পুকুর পাড়ে ওইরকমভাবে আলাপ হয়ে যাবে এটা কিন্তু আমি ভাবিনি। করে এবারে গুরু মহারাজের দিকে আমি তাকিয়ে আছি। গুরু মহারাজ তখন দাঁতনটা করতে আমার দিকে এগিয়ে আসছেন। আমার কাছাকাছি হওয়ার পরে গুরু মহারাজ বলছে, আমার দিকে তাকিয়ে বলছে, আপনি কি তবলা বাজান? তখন আমি বললাম যে আপনি কি ভগবান নাকি, যে আমাকে দেখে বলে দিলেন যে আমি তবলা বাজাই? বলছে, না আমি ভগবান টগবান নই, তবে আপনার কপালটা দেখে মনে হচ্ছে আপনি তবলা বাজান। বলুন, বাহ, আপনি তো কপাল থেকে অনেক কিছু বলতে পারেন তাহলে। বলছে, হ্যাঁ তা পারি। আপনি কী পারেন? বলছে, আগামী 14 জন্ম পরে আপনি কী করবেন, আর বিগত 14 জন্ম আগে কি করেছেন এখানে দাঁড়িয়ে বলে দিতে পারি। মানে আগে 14 জন্ম কি করেছেন, আবার আগামী 14 জন্মের পরেও কি করবেন সেটা এখানে দাঁড়িয়ে বলে দিতে পারি। তখন আমি চিন্তা করে দেখলাম যে এটা দিয়ে তো তর্ক করে লাভ নেই, হয়তো পারে। তখন আমি বললাম যে তাহলে আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি। বলে, হ্যাঁ বলুন। আমি তবলা বাজাই এইটাই বললেন কেন? আমি তো আরও অন্য কিছু করি, আর সেগুলো তো কই বললেন না। বলছে, আমি তো অনেক দিন রায়নাতে থাকবো ইলেকট্রিকের কাজ করার জন্যে, তা আপনার সঙ্গে আমি তবলা শিখবো। আমার তবলা শেখার খুব একটা মানে নেশা ছোটোবেলা থেকেই আছে, কিন্তু কোনো সুযোগ পাইনি। আজকে আপনাকে দেখে মনে হলো, তা আপনার কাছে আমি তবলা শিখবো। তখন আমি মনে মনে ভাবছি, একটা ইলেকট্রিক অফিসার আমার ছাত্র হবে, মানে ঠিক মাইনেটা পাবো, এসব মনে মনে ভাবছি। তখন আমি বললাম, ঠিক আছে, আপনাকে আমি তবলা শেখাবো। এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে, চান করে দুজনে ওই আমারই ঘাটে নামলাম। আমি যে ঘাটটায় চান করবো, গুরুজি ঘাট ওই ঘাটে যেতে দিলাম না, আমারই ঘাটটায় নামালাম।
নামিয়ে গুরুজি তো আমাদের চান করছি। আমি চান করে উঠে আসছি, আর সেই মুমেন্টে গুরুজি বলছেন, কী ব্যাপার আপনি চলে যাচ্ছেন? আমি তো কী করবো, আমার তো চান হয়ে গেছে। বলছি চান হয়ে গেছে, কই সূর্য প্রণাম করলেন না? মানে সূর্যকে প্রণাম করলেন না? আমি ওইসব আমি ধার ধারি না, আমার পেটে খিদে পেয়েছে এখন, মানে আমি বাড়ি যাবো, আমার প্রণাম টনাম আমি ধার ধারি না। আরে শুনুন 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 করে আবার আমাকে এতটা জোরাটা কথা বলল। আবার কাছে গেলাম, তখন আমাকে বলছে সূর্য প্রণাম করলে চিত্তশুদ্ধি হয়, এই হয় সেই হয়, নানান কিছু আমাকে বলে যাচ্ছে। তখন আমি দেখলাম যে ও তো মানে বদমাইশি বুদ্ধি কিছু শেখাচ্ছে না, ভালো জিনিস শেখাবে। আচ্ছা ঠিক আছে, সূর্য প্রণামটা শিখি ওর কাছ থেকে, তারপরে যাওয়াই হবে। করে আমাকে সূর্য প্রণাম করা শেখালো গুরুজি, ওই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সূর্য প্রণাম শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার চলে আসার জন্য অ্যাটেম্প দিচ্ছি, তখন বলছে দাঁড়ান আপনাকে বীজ মন্ত্রটা দিয়ে দিই। সূর্য প্রণাম হলো, বীজ মন্ত্র দিয়ে দিই। তখন আমাকে কানে কানে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বীজ মন্ত্রও দিয়ে দিল, মানে দীক্ষা যেটা দিয়ে দিল। এবারে সূর্য প্রণামটা প্রতিদিন চান করে করতে বললো, আর বীজ মন্ত্রটা বললো আপনি 24 ঘন্টা করবেন, মানে সবসময় করে যাবেন, কোনো সময় বসে ধ্যান করার মতো করে বসে আপনাকে করতে হবে না, চলতে ফিরতে হাঁটতে সব সময় আপনি করে যাবেন। ঠিক আছে, তাহলে তবলা আমাকে কখন শেখাবেন? মানে আজকেই শেখাবো। কখন? আমি 4টের সময় আপনাকে ক্যাম্প থেকে ডেকে নিয়ে আসবো। ও আপনি যে কোথায় ক্যাম্পে রয়েছেন সেটা তো আমি জানি, আমাদের পাড়ারই ক্যাম্প, আমাদের পাড়ারই অফিস, ওটা সোসাইটি অফিস। তো আমি আপনাকে 4টের সময় গিয়ে ডেকে নিয়ে আসবো। তারপরে এবারে বাড়িতে এসেছি, বাড়িতে এসেই মাকে বলছি, মা আজ একটা লোকের সঙ্গে আলাপ হলো, লোকটাকে দেখে মনে হলো পুরো শ্রীকৃষ্ণ, একবারে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছু বলা যাবে না। ওই যে দাঁতনটা নিয়ে দাঁতন করছিল, আমি দর্শন করছি কি কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, দাঁতন করছে না, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, একদম পুরো বাঁশি যেমন করে কৃষ্ণ ধরা ওইভাবে ডালটাকে ধরে দাঁতন করছেন। তখন মা বলছে হ্যাঁ বাবা নিয়ে আসিস, দেখবো লোকটাকে কেমন, নিয়ে আসিস। যেমন নিয়ে আসিস আবার কি, আজকে ও নিজেই আসবে, কারণ ও আমার কাছে তবলা শিখতে আরম্ভ করলো আজ থেকে। করে এবারে ভাত টাত খেলাম, খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে এবার ঘুম থেকে যখন উঠেছি আমি, তখন 4টে পেরিয়ে গেছে। ওকে 4টের সময় ডাকতে যাবো বলেছিলাম, 4টে পেরিয়ে গেছে ঘড়ি। তাড়াতাড়ি উঠে মুখে একটু জল দিয়ে আর একটা জামা গায়ে দিয়ে যাচ্ছি গুরুজিকে ডাকতে। আর উনিও তখন ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছেন, আমাদের পাড়ার ছেলেদিকে জিজ্ঞেস করছে যে লম্বা করে কালো করে, চেহারাটা ভালো, তবলা বাজায়, ওর বাড়িটা কোথায়, নামটা কিন্তু কাউকে বলতে পারছে না। তখন পাড়ার ছেলেরা বলছে ও জগাদা জগাদা জগাদা, ওই একটু এগিয়ে যান, এগিয়ে গিয়ে ওর বাড়ি। আর তখন আমিও রাস্তার মধ্যে যাচ্ছি, করে মুখোমুখি হয়েছে দুজনের সম্মুখীন হওয়ার পর আমার দিকে তাকালো, এই যে মশাই আপনার টাইম দেন নেই? আমি টাইম দেন মানে, আপনি তো আমাকে 4টের সময় টাইম বলেছিলেন, আমি কটা বাজছে দেখুন। গুরুজির হাতে একটা ঘড়িও ছিল। ক্যাম্পের ছেলেদের মধ্যে একজনকার নাম ছিল উত্তম, সে উত্তমের ঘড়িটা পরে গুরুজি আসছিল আমাদের বাড়ি। বলে এখন 4টে 35 বাজছে। আমি শুনুন আপনাকে আমি 4টের সময় ডাকতে যাবো বলেছিলাম, আর এখন 4টে 35 বাজছে, এখন অনেক বেলা, অনেক তবলা শেখানো যাবে, চলুন। তখন বলছি না না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তখন আবার দাঁড়া করাচ্ছে হবে। উনি বলছে একটা জিনিস শুনবেন? আমি বলুন। বাঙালি জাতির কেন উন্নতি নেই? আমি কী করে জানবো? এই টাইম জানি, আপনি আমাকে 4টে বলেছিলেন, এখন 4টে 35 বাজছে, এখন যাচ্ছিলেন ডাকতে। এই টাইম জ্ঞান নেই বলে বাঙালি জাতির উন্নতি নেই। মারলো ধাক্কা একখানা, ঠিক আছে, সেই ধাক্কাটা খেলাম, কেউ বাড়িতে নিয়ে এলাম। বাড়িতে নিয়ে এসে এই ঘরটা তখন ছিল না, এই যে ঘরটা তখন ছিল না, তখন অন্য একটা মাটির ঘর ছিল, ওই দিক দিয়ে ঢোকার রাস্তা, ঢুকে সোজা এসে আমি ওই ঘরটায় ঢুকেছি তবলা শেখাবো বলে। আর গুরু ঘরে দেখে উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে, আর আমার মা এই যে খুঁটিটা এরকম করে ধরে আর গুরুজির মুখের দিকে তাকিয়ে আছে, এক দিচ্ছে গুরুজির মুখের দিকে, তার গুরুজিকে দেখতে মায়ের এত ভালো লেগে গেছে, মানে মা আর মুখ সরাতে পারছে না। আর গুরু মহারাজও মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। আমার ঘরে কিন্তু গুরুজি আমার পিছনে পিছনে ঢোকেনি। তখন আমি ঘরের ভিতরে ঢুকে দেখছি গুরুজি তো আসেনি। গুরুজি আসে তখন পিছন দিকে তাকিয়ে দেখছি উঠোনেই দাঁড়িয়ে রয়েছে। মানে কী ব্যাপার, আপনি আসুন। ও ও হ্যাঁ, ও হ্যাঁ করে আমার ঘরে ঢুকলো। আমার ঘরে ঢোকার পর তখন মাও এবারে আস্তে 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 দিয়ে ওই দরজা গোড়াটায় যে দাঁড়ালো। এবারে আমি তবলা
একটু দেখাতে হবে তো আমি কেমন বাহাদুরি জানি, একটু বাহাদুরি ওস্তাদি দেখালাম। ওস্তাদি দেখাবার পরে এবারে গুরু মহারাজকে শেখাতে আরম্ভ করলাম। যখন শেখাতে আরম্ভ করলাম সেই ফাঁকে গুরু মহারাজ আমার মাকে বলল, মা এক গ্লাস জল দাও তো। মাকে বললো এক গ্লাস জল দাও তো। আর মাকে এক গ্লাস জল দাও তো বলে জল চেয়েছে, সেটা কিন্তু আমার ভালো লাগেনি। মাকে দাও বললো কেন? আর মাকে যদি দাও বললো তাহলে আমাকে আপনি বলছে কেন? কথা বুঝতে পারলে? আমাকে বলছে আপনি, আর আমার মাকে বলছে এক গ্লাস জল দাও। সেটা কিন্তু আমার লেগেছে, কিন্তু কিছু বলতে পারছি না। কিন্তু লেগেছে, ভালোই লেগেছে, কারণ জল দাও বলে চাইলো। তারপরে মা যাই হোক জলটা নিজে দিল, জলটা খেয়ে করলো। জলটা খেয়েও খাওয়ার পরে এবারে তবলা শেখাতে আরম্ভ করেছি। তবলা শেখাতে আরম্ভ করে কী হলো, আমি তো বাহাদুরি একটু আগে দেখিয়েছি, এবারে আমি যেটা দেখাচ্ছি সেটাই বাজিয়ে দিচ্ছি, যেটা দেখাচ্ছি সেটাই বাজিয়ে দিচ্ছি। তারপরে বললাম যে আপনি কী ব্যাপার, আমাকে কি টেস্ট করছিলেন? বলছি কেন? আমি যা দেখাচ্ছি তাই বাজিয়ে দিচ্ছেন, ব্যাপারটা কি? তখন বলছে দেখুন, আপনি তো বাজাচ্ছেন, আগে বাজিয়েছেন, যেগুলো আগে বাজিয়েছেন সেগুলোও বাজিয়ে দিতে পারি আমি, কিন্তু বাণীটা বলতে পারবো না। আর আপনি বাজাচ্ছেন, আমার সঙ্গে সঙ্গে হাতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। অতএব তখন আপনাকে তো ছাত্র করা যাবে না, আমি কী করে শেখাবো তাহলে? এই সবই যদি শুনেই বাজিয়ে দিচ্ছেন, তাহলে আমি আপনাকে শেখাবোটা কী করে? আপনাকে তবলা শেখাতে আমি পারবো না। ওই আমার ছাত্র হয়ে গেল তখন, আপনার ছাত্র শেষ করে এবারে কোনো ঘরে কিছুক্ষণ চুপ করে বসে আছে। থেকে বলছে একটু মানে ফাঁক দিয়ে বেড়াতে যাবেন? হ্যাঁ, তা যেতে পারি, তা অসুবিধে নেই। বলে চলুন না একটু ফাঁক দিয়ে বেড়াতে যাই। করে একটু বেরিয়ে পড়লাম ঘর থেকে। বেরিয়ে পড়ে যে খেলার মাঠ, যেখানে সকালে মর্নিং গিয়েছিলে তুমি, ওই মাঠের দিকে যাচ্ছি। আর মাঠে কতগুলো বাচ্চা ছেলে একটা ছোট বল নিয়ে খেলাচ্ছে। তাহলে আমি গুরুজিকে বললাম যে এখানে বসবেন? তখন বলছে মন্দ হয় না, মন্দ হয় না, মানে মন থেকে ভালো করে সাড়া দিল না যে এখানেই বসবো। বললো হ্যাঁ বসলেও হয়, মন্দ হয় না। আমি তখন ভালো করে ইচ্ছা নেই, তার মানে ভালো করে ইচ্ছা নেই। এইবারে তখন আমি বললাম তাহলে চলো শ্মশানের দিকে যাই। তো হ্যাঁ হ্যাঁ চলুন চলুন, শ্মশান আমার খুব ভালো লাগে। পরে ওই শ্মশান, আমাদের যে বাগানের ওই পাশে যে শ্মশান, ওইখানে যেয়ে বসলাম দুজনে। বসেই কিন্তু আমার কথা, যে আপনাকে একটা কথা আমি কিন্তু প্রথমে বলবো, কিছু মনে করা যাবে না। বলছে হ্যাঁ বলুন, কী বলবেন? আমার ঘরেতে আমার মায়ের সঙ্গে এক গ্লাস জল দাও বলে জল চাইলেন কেন? এক গ্লাস জল দাও বলে জল চাইলেন কেন? বলছে ও আপনার লেগেছে বুঝি, আপনার লেগেছে বুঝি। না লাগেনি। তাহলে এক কাজ করুন, আমাকেও আপনি তুমি করে কথা বলুন। আমাকে আপনি বলবেন আর আমার মাকে তুমি বলবেন, এটা আমি মানতে পারছি না। বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনাকে আর আপনি বলবো না, এবার থেকে তুমি বলবো। আমি ঠিক আছে, তাহলে মাকেও তুমি বলবেন, আমি কিচ্ছু বলবো না। বলে ওখানে সমস্যাটা মিটলো। তারপরেই বলছে আমি কেন তুমি করে জল চেয়েছিলাম শুনবেন? হ্যাঁ, আমি ওই গর্ভে একবার এসেছিলাম, মানে আমার মায়ের গর্ভে গুরুজি একবার জন্মেছিল। যখন বললো আমি তখন আজকে উঠেছি, মানে এটা বাজে কথা বললেন। বলছে কেন? আমি তাহলে আমি কোন মায়ের গর্ভে এসেছিলাম, কই আমি তো বুঝতে পারছি না বা বলতে পারছি না। আমিও তো কোনো গর্ভে এসেছিলাম কতবারে, তা আমি তো বলতে পারছি না সেই মাটাকে দেখে যে ওই গর্ভে এসেছিলাম আমি। তা আপনি কী করে বলতে পারছেন যে ওই গর্ভে এসেছিলেন? বলছে আপনি আমার সঙ্গে থাকুন, আপনিও পারবেন বলতে। আপনি আমার সঙ্গে থাকুন, তাহলে আপনিও কিন্তু বলতে পারবেন। ঠিক আছে, ওটাও মেনে নিলাম। তারপরে আমার তখন জিজ্ঞাসা, আচ্ছা আপনি যে বললেন আমার মায়ের গর্ভে একবার এসেছিলেন, এটা কোন শরীরে? এবারের শরীর তো আপনি বললেন কৃষ্ণদেবপুরে মায়ের গর্ভে এসছে। এবার তাহলে কোন শরীরের সময় আপনি আমার মায়ের গর্ভে এসেছিলেন? বলছে এর আগেরটাও আসেনি, তার আগের বারেরটা ওই মায়ের গর্ভে এসেছিলাম, তাই সেটা মনে পড়ে যেতে আমি তুমি করে জল চেয়েছি। এটা বললো। এটা গেল ওই দিনের প্রোগ্রাম, এখানে সমাপ্তি। তারপরে গুরুজিকে বাড়িতে নিয়ে এলাম, আর আর যেতে দিইনি ক্যাম্পে। সেই যে বাড়িতে আসা আরম্ভ করলাম, বাড়িতে যতদিন গুরুজি কাজ করেছেন নাই একটা রাতও ক্যাম্পে থাকতে দিইনি। প্রত্যেকটা রাত আমার এই করতে হবে, মানে কোনো দিন মানে আমার বাড়ি থেকে ফেরত দিতাম না ক্যাম্পে। আমাদের ঘরে খান, আমাদের ঘরে থাকুন, ভোরবেলা চলে যাবেন কাজ করতে। এটা করিয়েছি, কিন্তু
একটানা 11 মাস রায়নায় কাজ করেছেন গুরুজি, এক নাগাড়ে 11 মাস। তারপরে এদিক ওদিক 2 মাস 1 মাস করে করেছেন। রায়নাও এসেছেন, প্রতি মাসে রায়না এসছে, এসে আমার বাড়িতে 8 দিন 10 দিন 8 দিন 10 দিন করে থেকেছেন। এবারে ওই যে 11 মাসের মধ্যে রেগুলার তো শ্মশানে যাওয়া আরম্ভ হলো। শ্মশানে আরেকদিন গেছি দুজনে। যাওয়ার পর ওখানে শ্মশানে গিয়ে বলছে কি, জগাদা ধ্যান করো ধ্যান করো। আর দেখুন, আমাকে দিয়ে ধ্যান করানো যাবে না, আমি ধ্যান করতে পারবো না। তখন বাচ্চা ছেলেকে যে মানে অ আ ক খ শেখানো হয়, লেখাপড়া শেখানো হয় প্রাইমারি, সেই রকম করে আমাকে ধ্যান করা শেখাচ্ছে পরমানন্দ। জগদা একটা কাজ করো, তুমি কোন ঠাকুরকে ভালোবাসো? আমি সব ঠাকুরকে ভালোবাসি। বলছে না, বিশেষ বিশেষ কোন ঠাকুরকে ভালোবাসো? তখন আমি বললাম, বিশেষ যদি বলেন তাহলে মা কালীর মূর্তিটাকে আমার খুব ভালো লাগে, মা কালীর মূর্তিকে আমার খুব ভালো লাগে। তখন গুরু মহারাজ বলছেন, ঠিক আছে, তোমাদের রায়নাতে যে কার্তিক মাসে কালী পুজো হয়, ওই কালী পুজোর সময় কতগুলো মণ্ডপে মূর্তি আসে, পুজো হয়? তা ধরে নিতে পারেন 60-70টা, টোটাল 60-70টা ঠাকুর মন্দিরে পুজো হয় কার্তিক মাসে। বলে আচ্ছা, ওই যে মন্দিরগুলোয় পুজো হয়, তুমি কি সব কটা মূর্তিকে দেখো প্রত্যেক বছর? আমরা হ্যাঁ। কেন দেখো? কারণ দেখি কে কেমন করে ডেকোরেশন করেছে, কে কেমন করে লাইটের কাজ করেছে, ওইগুলো দেখে বেড়াই। হোল লাইট কোথাও বসে পুজো দেখো না? আমরা হ্যাঁ। কোথায় দেখো? মানে ওই যে শ্মশানে যে কালী মূর্তি আছে, ওই মূর্তিটার পুজো শেষে দেখে হোম হয়, হোমের ফোঁটা পড়ে তবে বাড়ি আসে। আচ্ছা, ওই যে শ্মশানের কালীটা দেখো, ওই কালীটাকে চিন্তা করো, তার নাম ধ্যান, তার নাম ধ্যান। ওই কালীটার মূর্তিটাকে চিন্তা করো, তার নাম ধ্যান। এবারে করে আমি তখন চিন্তা করছি যে মূর্তিটা চিন্তা করতে ক মিনিট লাগবে, একটা মায়ের মূর্তি চিন্তা করতে ক মিনিট, সেটা ভেবে চুপ করিয়ে আমাকে বসিয়ে দিল। গুরুজিও আমার সামনে বসলো। গুরুজি বসলো ঠিক এইভাবে, আমাকে বসিয়ে দিল এইভাবে, আমার হাতগুলো হাঁটুর উপরে রেখে, আর গুরুজি কিন্তু এইভাবে। দুজনেই বসে আছি, প্রায় ঘন্টাখানেক চালিয়ে দিই। পায়ের মায়ের পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত কোথায় কী আছে অঙ্গের মধ্যে, কটা মুন্ডমালা আছে, কোন হাতে খড়গ, কোন হাতে মুন্ডমালা ঝুলছে, এই সমস্ত বডিটাকে চিন্তা করে ঘন্টাখানেক যখন হয়ে গেছে, তখন আমার মনে হচ্ছে সারা পালিয়ে যায় না তো। মানে গুরুজি যদি ওই শ্মশান থেকে উঠে পালিয়ে আসতো, তাহলে কিন্তু আমি একা আর বাড়ি আসতে পারতাম না। সেরকম রাত হয়েছে আর কি, একা বাড়ি আসতে পারতাম না। তখন গভীর গভীর ছিল ওখানকার অবস্থা। এখন তো হসপিটাল হয়ে, গুরুর হাসপাতালে এখন তো লোকালয় হয়ে গেছে। তখন কিন্তু ওখানে রাত্রে তুমিও যেতে পারতে না, সেরকম অবস্থা ছিল। 1 নম্বর হচ্ছে প্রচুর শেয়াল, আর 2 নম্বর সেই গ্রাম অঞ্চলের মানুষ ভূতের ভয় খায়। শ্মশান মানি ভূত, অতএব এই দুটো ভয়, একটা শেয়ালের ভয়, একটা ভূতের ভয়। আমি কিন্তু একা বাড়ি আসতে পারতাম না। তখন আমি তাকালাম, তাকিয়ে দেখছি গুরুজি সেই বসে আছে, সেই বসে আছে। সঙ্গে সঙ্গে আবার আমি তো বুঝেছি, যদি আমি আর ধ্যান করছি না দেখতে পেয়ে যদি বকে, সেই ভয়ে আবার চোখ বুঝেছি। আবার চোখ বুঝে প্রায় আধ ঘন্টা কাটিয়ে দিলাম। আধ ঘন্টা কাটিয়ে দেওয়ার পর তখন আমি ভাবছি যে এই এত রাত্রে শ্মশানের পরিবেশটা কেমন। এইদিকে তাকালাম, ডান দিকে তাকালাম, গুরুজি বসে রয়েছেন। বাঁ দিকে তাকালাম, গুরুজি বসে রয়েছেন। পিছন দিকে তাকালাম, গুরুজি বসে রয়েছেন। তার মানে আমি মাঝখানে একটা গুরুজি, দুটো গুরুজি, 3টে গুরুজি, 4টে গুরুজি। অরিজিনাল কিন্তু এটা, এগুলো অরিজিনাল নয়, এগুলো পুরো বডিটা হয়েছে, কিন্তু ওই মূর্তিগুলোকে দেখছি। তখন আমি ভাবলাম, এই রে, ও তাহলে ভুতুরের ব্যাপার কিছু জানে, নিজের বডিটাকে 4টে করেছে। এগুলো তাহলে ছায়া হবে, মানে রক্ত মাংসের শরীর হবে না। তখন আমি মনে এইগুলোকে আমি টাচ করে দেখবো, এগুলো রক্ত মাংসের শরীর কিনা। তখন হাতটাকে বেড়ে ওই বডিটাকে আমি জাঙ্গেতে এরকম করে টিপছি, রক্ত মাংসের শরীর। এটাকে দেখলাম, এটাও রক্ত মাংসের শরীর। পিছনেরটাকে দেখলাম, এটাও রক্ত মাংসের শরীর। সামনেরটাকে যখন ধরতে যাচ্ছি, জগাদা জগাদা করেছে, তখন আর্টে পার্টে ওগুলোকে দেখি নেই, এগুলো আর নেই। যেমনি সামনেরটা জগাদা বলেছে, তখন এগুলো এরকম করে দেখছি, এগুলো আছে নাকি, এগুলো কিন্তু ভ্যানিশ।
কী হয়েছে বলো? তারপর বললো যে আমি কী দেখলাম। কী দেখেছো? আর দেখেছি আপনার বডিটাকে চাটতে। মিথ্যা কথা, বাজে কথা বলছো তুমি। শরীর তো অতএব আমি কিন্তু নিজের হাতে ধরেছি, অতএব আমি ভগবান এসে বললো কিন্তু মানব না যে মিথ্যে কথা। এই কথা বলার পর তখন বলছি জানো তাহলে শুনবে? আমি বলুন, একটা মানুষ 12 বছর ধ্যান জপ করে যেটা পায় না, তুমি কিছুক্ষণ ধ্যান করে তা পেয়েছো। কিছুক্ষণ ধ্যান করে তা তুমি পেয়েছো। যেমনি বলেছে তখন আমি বললাম যে কী পেলাম, আপনি বলুন আমি কী পেলাম। কেন? তুমি ব্রহ্মার দর্শন পেলে। ব্রহ্মার দর্শন পেলে তো 4টে বডি, ব্রহ্মার 4টে মাথা, তুমি ব্রহ্মার দর্শন পেলে। আমি সারা তুমি ব্রহ্মা, আমাকে মানতে হবে? বলছি তুমি না মানতে পারো, তবে তুমি কিন্তু ব্রহ্মার দর্শন পেলে। তারপরেই বলছে কালকেই যেন বাজারে ঢাক পিটিও না, তোমাকে লোকে পেটাবে। মানে এই গল্পটা যদি বাজারে করো কেউ তো বিশ্বাস করবে না, তোমাকে লোকে ধরে পেটাবে। মানে এই বাড়িতেও বলা যাবে না, বাজারেও বলা যাবে না। তাহলে আমার দেখেই কী হলো, দেখেই কী হলো, পুরো আমাকে স্টপ করে দিল বলা, মানে বলতে বারণ করলো আর কি। ঠিক আছে, আবার ওই দিন চলে এলাম বাড়ি। বাড়ি চলে এসে আবার খাওয়া দাওয়া করে আবার গুরুজি উপরে শুতে চলে গেলো, আমি আমার ঘরে শুতে চলে গেলাম।